ভোট মানে কি শুধুই হারজিতের খেলা, নাকি এর পেছনে লুকিয়ে থাকে মানুষের আসল চাহিদা, তাদের না বলা কথা? আসুন আজ আমরা নবদ্বীপের ভোটের অঙ্কটাকে একটু অন্যভাবে দেখি। দেখব কিভাবে ডেটা শুধু কে জিতবে বা হারবে তা বলে না, বরং একটা এলাকার মানুষের জন্য ভালো প্রশাসন মানে গুড গভর্নেন্সের একটা রাস্তা তৈরি করে দিতে পারে। মনে রাখবেন, আমাদের এই বিশ্লেষণটা কিন্তু কোনো নির্দিষ্ট দলের পক্ষে বা বিপক্ষে নয়। এটা পিওরলি ডেটা ড্রিভেন, জনগণের কথাই এখানে শেষ কথা। দেখুন, প্রত্যেকটা নির্বাচন আসলে মানুষের সঙ্গে একটা বিরাট কথোপকথন। কিন্তু প্রশ্ন হল, আমরা কি সেই কথার গভীরে যেতে পারছি? সংখ্যাগুলোর আড়ালে যে আসল গল্পটা লুকিয়ে আছে সেটা কি আমরা শুনছি? রেজাল্ট তো আমাদের বলে দেয় কে জিতল, কিন্তু আসল প্রশ্নটা তো কেন একজন জিতল বা কেনই বা হারল? এই কেনর উত্তরটাই ডেটার মধ্যে লুকিয়ে থাকে, আর আমাদের কাজ ঠিক সেটাই, সেই উত্তরটা খুঁজে বের করা। কোনো জায়গায় কাজ করতে গেলে সেখানকার মাটির টানটা বুঝতে হয়। তাই চলুন গভীরে যাওয়ার আগে প্রথমে নবদ্বীপের জমি, জল, মানুষ মানে সেখানকার আসল ছবিটা একটু দেখে নিই। এখানকার মানুষ কিভাবে বাঁচেন, তাদের রোজকার সমস্যাগুলো কি সেটা না বুঝলে কোনো বিশ্লেষণই সম্পূর্ণ হয় না। মানচিত্রটা দেখলেই বুঝবেন, নবদ্বীপ মূলত দক্ষিণবঙ্গের নদিয়া জেলার একটা গ্রামীণ এলাকা। গঙ্গার পলি দিয়ে তৈরি উর্বর জমি, তাই এখানকার অর্থনীতি মানেই কিন্তু কৃষি। তবে ভূগোলের আরেকটা দিকও আছে। নদী যার জীবন, বন্যাও কিন্তু তার জীবনের একটা কঠিন সত্যি। এই ব্যাপারটা এখানকার মানুষের জীবনে একটা বিরাট প্রভাব ফেলে। এবার যদি এখানকার সমাজটাকে দেখি, তাহলে দেখব বেশ একটা মিশ্র ছবি। জনসংখ্যার প্রায় 61.4% হিন্দু আর 38.2% মুসলিম। এর মধ্যে আবার প্রায় 14.5% তফসিলি জাতিভুক্ত। হিন্দু সম্প্রদায়ের মধ্যে মাহিষ্য এবং মতুয়া বা নমশূদ্রদের প্রভাব বেশ চোখে পড়ার মতো। দেখুন, প্রত্যেকটা গোষ্ঠীর কিন্তু নিজস্ব কিছু চাওয়া পাওয়া আছে, কিছু চিন্তা আছে, আর ভোটের সময় এই ভিন্ন ভিন্ন আকাঙ্ক্ষাগুলোই কিন্তু রাজনৈতিক দলগুলোর জন্য একদিকে যেমন একটা সুযোগ তৈরি করে, তেমনি আবার একটা বড় চ্যালেঞ্জও বটে। এখানেই আসল সমস্যাটা চোখে পড়ে। একদিকে প্রতিশ্রুতির ফুলঝুরি, অর্থনৈতিক উন্নতি হবে, সমাজে শান্তি থাকবে, আর অন্যদিকে বাস্তবটা কি? ভাঙাচোরা NH-12, একটু বৃষ্টিতেই ভেসে যাওয়া শহর, আর কৃষকদের হাহাকার। এই যে কথা আর কাজের মধ্যে বিশাল ফারাক, মানে যেটাকে আমরা ডেভেলপমেন্ট গ্যাপ বলি, এটাই কিন্তু মানুষের মনে ক্ষোভ জমিয়ে তোলে। তো এই ক্ষোভটা কিভাবে ভোটে প্রভাব ফেলল সেটা বোঝার জন্য এবার আমরা সরাসরি ভোটের সংখ্যাগুলো দেখব। তবে তার আগে একটা কথা মনে রাখা দরকার, আমাদের সংবিধান কিন্তু প্রত্যেক নাগরিককে মর্যাদা দিয়েছে, আর তথ্যের ভিত্তিতে কথা বলাটা একটা বড় দায়িত্ব। আমাদের এই বিশ্লেষণ সেই দায়িত্ব পালনেরই একটা চেষ্টা। চলুন এবার দেখা যাক নবদ্বীপের মানুষ ব্যালট বাক্সে তাদের মনের কথা কিভাবে জানিয়েছে। প্রথমেই যে সংখ্যাটা অবাক করে সেটা হল ৮৬%। এটা নবদ্বীপের গড় ভোটার টার্নআউট। ভাবুন একবার, মানে এখানকার মানুষ রাজনীতি নিয়ে কতটা সচেতন। রাজ্য বা দেশের গড়ের থেকেও কিন্তু এটা অনেক বেশি। এর মানে একটাই, তারা বিশ্বাস করেন যে তাদের একটা ভোটও অনেক কিছু বদলে দিতে পারে। আচ্ছা, ২০১৬ সালের ছবিটা একবার মনে করা যাক। তখন কি হয়েছিল? তৃণমূল কংগ্রেস প্রায় ৫২% ভোট পেয়ে খুব সহজেই জিতেছিল। তাদের প্রধান প্রতিপক্ষ ছিল CPM, যাদের ঝুলিতে ছিল প্রায় ৩৪% ভোট। আর বিজেপি, তখন তারা ছিল মাত্র ৯%। মানে লড়াইটা ছিল মূলত তৃণমূল আর বামেদের মধ্যে। ছবিটা খুবই পরিষ্কার। কিন্তু মাত্র ৫ বছরে ২০২১-এ এসে গোটা খেলাটাই ঘুরে গেল। তৃণমূলের ভোট সামান্য কমল, ৪৮.৫% এসে দাঁড়াল। কিন্তু আসল ভূমিকম্পটা হল অন্য জায়গায়। বিজেপির ভোট ৯% থেকে এক লাফে বেড়ে হল প্রায় ৪০%। আর ঠিক তার উল্টো দিকে CPM ৩৪% থেকে হুড়মুড়িয়ে নেমে এলো মাত্র ৮.৮%। এই যে বিরাট ওলটপালট, এটা কিন্তু শুধু সংখ্যার হিসাব নয়, এটা আসলে নবদ্বীপের মানুষের মনের বদলের একটা বিরাট ইঙ্গিত। আর আমরা ঠিক এই বদলটাকেই বুঝতে চেষ্টা করব। একটা বাঁধ যেমন একদিনে ভাঙে না, তেমনি ভোটারদের মনেও ক্ষোভ একদিনে জন্মায় না, একটু একটু করে জল জমতে থাকে। এই যে এত বড় একটা রাজনৈতিক বদল, এর পেছনেও কিন্তু অনেক দিনের জমে থাকা ছোট বড় সমস্যা আছে। চলুন এবার সেই ক্ষোভের কারণগুলো, মানে এর অ্যানাটমিটা একটু ব্যবচ্ছেদ করে দেখি। ডেটা বিশ্লেষণ করে আমরা মূলত ৪টে বড় কারণ খুঁজে পেয়েছি। ১ নম্বর, সরকারি পরিষেবা পেতে গেলে যে কাটমানি দিতে হয়, এই অভিযোগে মানুষ তিতিবিরক্ত। ২, শিক্ষক নিয়োগ দুর্নীতি। এটা শিক্ষিত যুবক যুবতীদের মনে প্রচণ্ড হতাশা তৈরি করেছে। ৩ নম্বর হল বেকারত্ব, যেটা একটা জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর ৪ নম্বর, ভোটের পরে যে হিংসার ঘটনাগুলো ঘটে তা সাধারণ মানুষের মনে একটা ভয় ঢুকিয়ে দিয়েছে। আর মানুষের এই সব ক্ষোভ, হতাশার ছায়াটা সরাসরি পড়েছে এখানকার যিনি বিধায়ক, তার কাজের রিপোর্টে।
আমাদের ডেটা বলছে দুটো জায়গায় তার স্কোর খুব খারাপ। একটা হলো ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো, আর দ্বিতীয়টা হলো ট্রাস্ট বা বিশ্বাস। খুব স্বাভাবিক, যখন রাস্তাঘাট খারাপ থাকে বা মানুষের ভরসা কমে যায়, তখন তার প্রভাব তো ভোটের বাক্সে পড়বেই। যখন পুরনো বাড়ির দেয়ালে ফাটল ধরে তখন মানুষ নতুন বাড়ির খোঁজ করে। রাজনীতির ক্ষেত্রেও ঠিক তাই হয়। মানুষের মনে যখন হতাশা বাড়ে তখন তারা পুরনো আনুগত্য ভুলে নতুন বিকল্প খুঁজতে শুরু করে। নবদ্বীপেও ঠিক এটাই হয়েছে। রাজনীতির হাওয়া ঘুরতে শুরু করেছে। সবচেয়ে বড় ভাঙনটা ধরেছে বামেদের ভোট ব্যাংকে। ভাবুন, 2016-তে 34.1%, আর 2021-এ মাত্র 8.8%। এই বিশাল সংখ্যক ভোটার, বিশেষ করে কৃষক আর তরুণেরা, কোথায় গেল? তারা একটা নতুন জায়গা খুঁজছিল। একদিকে ছিল শাসকের ওপর রাগ, আর অন্যদিকে বিরোধী হিসেবে বামেরা দুর্বল হয়ে পড়েছিল। এই শূন্যস্থানটাই পূরণ করেছে বিজেপি। এই যে ভোটাররা, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, মানে ফ্লোটিং ভোটার, নবদ্বীপের রাজনীতি এখন কিন্তু তাদের হাতেই। শুধু সমস্যাগুলো বলে যাওয়া তো কাজের কথা নয়, আসল কাজ হলো সমাধানের পথ দেখানো। ডেটা অ্যানালিসিসের আসল উদ্দেশ্যও তাই। তো চলুন এবার ডেটার উপর ভিত্তি করে নবদ্বীপের জন্য একটা গভর্নেন্স ব্লুপ্রিন্ট, মানে একটা কার্যকরী পরিকল্পনার কথা ভাবা যাক। এমন একটা পরিকল্পনা যেখানে রাজনীতির ঊর্ধ্বে মানুষের ভালো থাকাটাই আসল উদ্দেশ্য। এই মডেলটাকে আমরা বলছি চতুর্মুখী নীতি। এর 4টে দিক আছে। প্রথম, শিবের মতো কঠোরতা, অপরাধ আর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। দ্বিতীয়, বিষ্ণুর মতো স্থিতিশীলতা, মানুষের কল্যাণে যে প্রকল্পগুলো চলছে সেগুলো যেন ঠিকঠাক চলে। তৃতীয়, ব্রহ্মার মতো সৃজনশীলতা, তরুণদের জন্য নতুন কাজের সুযোগ তৈরি করা। আর চতুর্থ, দুর্গার মতো সুরক্ষা, মানুষের সংস্কৃতি আর সামাজিক নিরাপত্তাকে নিশ্চিত করা। এই 4টে দিক মিলিয়েই একটা ভালো প্রশাসন তৈরি হতে পারে। এই পরিকল্পনার একটা বাস্তব উদাহরণ দিই। ধরুন একটা নদী বাঁধ। খরচ হতে পারে আনুমানিক 150 কোটি টাকা। শুনতে অনেক টাকা মনে হচ্ছে, তাই না? কিন্তু ভাবুন, এই একটা বাঁধ তৈরি হলে প্রতি বছর বন্যার হাত থেকে যে প্রায় 50 কোটি টাকার ফসল আর সম্পত্তি বাঁচে, সেটার কথা। মানে এই বিনিয়োগের রিটার্নটা কিন্তু সরাসরি মানুষের পকেটে যাবে, তাদের জীবনযাত্রাকে সুরক্ষিত করবে। আরেকটা উদাহরণ হল সেই ভাঙাচোরা NH-12। এটা সারানোর জন্য হয়তো 200 কোটি টাকা লাগবে, কিন্তু একবার রাস্তাটা ঠিক হয়ে গেলে কি হবে? যাতায়াতের সময় অর্ধেক হয়ে যাবে, কৃষকরা সহজে তাদের ফসল বাজারে নিয়ে যেতে পারবে, ব্যবসা বাণিজ্য বাড়বে। হিসেব বলছে এর ফলে বছরে প্রায় 100 কোটি টাকার অর্থনৈতিক ফায়দা হতে পারে। মানে এই টাকাটা পুরো এলাকার অর্থনীতিকে চাঙ্গা করে দেবে। আর সবথেকে বড় যে সমস্যা, বেকারত্ব, তার জন্য কি করা যায়? একটা পথ হতে পারে একটা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা। খরচ হয়তো 250 কোটি টাকা, কিন্তু এর বদলে প্রায় 5,000 নতুন চাকরি তৈরি হবে। যে তরুণেরা আজ হতাশ, তাদের জন্য এটা একটা বিরাট সুযোগ। এটা শুধু চাকরি নয়, এটা তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার একটা উপায়। তো সব মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম? ভোটাররা আসলে কি চায়? তার আগে একটা বিষয় মনে রাখা প্রয়োজন। ভারতের ডেটা প্রাইভেসি এবং মানুষের তথ্যের সুরক্ষার জন্য নতুন আইন আছে। কোনো বিশ্লেষণ করার সময় মানুষের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং সম্মতিকে সম্মান করা আমাদের দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকেই বলছি, মানুষ শুধু সরকার বদল চায় না, তারা চায় একটা উদ্দেশ্য, একটা গভর্নেন্স উইথ আ পারপাস। তারা এমন নেতা চায় যারা ডেটাকে সম্মান করবে আর সেই তথ্যের ভিত্তিতে মানুষের জন্য কাজ করবে। তাহলে প্রশ্নটা খুব সহজ। যখন ডেটা, মানে সাধারণ মানুষ, এত স্পষ্টভাবে কথা বলছে, তাদের চাহিদাগুলো জানিয়ে দিচ্ছে, তখন একজন লিডারের কি করা উচিত? এই ডেটাকে অগ্রাহ্য করা কি আসলে মানুষের গলা টিপে ধরার মতো নয়? শেষ কথা এটাই, শুধু ভাবনা বা ইনসাইট থেকে মানুষের ম্যান্ডেট পাওয়া যায় না। তার জন্য ফাঁকা প্রতিশ্রুতি নয়, একটা নক্কর কার্যকরী ব্লুপ্রিন্ট লাগে। যখন মানুষ দেখবে যে তাদের সমস্যার সমাধান শুধু মুখের কথায় নয়, বরং একটা সত্যিকারের পরিকল্পনার মাধ্যমে হচ্ছে, তখনই তারা ভরসা করবে। আর তখনই একটা ভাবনা, একটা ইনসাইট সত্যিকারের জনমতে পরিণত হবে।